আমরা আমাদের আজকে লাস্ট টপিকে চলে যাই, সাধারণ স্পর্শক সংক্রান্ত। সাধারণ স্পর্শক সংক্রান্ত। সাধারণ স্পর্শক মানে কি? দুইটা বৃত্তেরই স্পর্শক হবে, দুইটা বৃত্তেরই স্পর্শক হবে। তো এটার জন্য আমরা যেটা করব, আগে দুইটি বৃত্তের পারস্পরিক অবস্থান নিশ্চিত হব। বৃত্তদ্বয়ের পারস্পরিক অবস্থান লক্ষ্য করব, তাহলে আমরা সাধারণ স্পর্শক কয়টা সেটা বলতে পারবো। দেখো আমি একটু কথাটা বুঝাই বলি। দেখো গত ক্লাসে আমরা দেখেছিলাম যে দুইটা বৃত্ত কতভাবে অবস্থান করতে পারে। খেয়াল করো, আমরা দেখেছিলাম দুইটা বৃত্ত এই যে এইভাবে বিচ্ছিন্নভাবে থাকতে পারে। আমরা দেখেছিলাম দুইটা বৃত্ত কি করতে পারে, দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করতে পারে। এরপর দেখেছিলাম দুইটা বৃত্ত পরস্পরকে কি করতে পারে, ছেদও করতে পারে। দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করতে পারে। এরপরে দেখেছিলাম দুইটা বৃত্ত অন্তস্থভাবে স্পর্শ করতে পারে, অন্তস্থভাবে স্পর্শ করতে পারে। এন্ড লাস্ট দেখেছিলাম বৃত্তের ভেতরে বৃত্ত থাকতে পারে। ঠিক, এগুলোর শর্ত টর্ত আমরা সব দেখেছিলাম। আমি তারপরে সংক্ষেপে লিখে দিচ্ছি। এটা কখন হবে, C1 C2 ইকুয়াল টু C1 C2 এটার মান যদি R1 প্লাস R2 থেকে বড় হয়। গত ক্লাসটা দেখলে এটা তোমরা বুঝতে পারবা। এটা কখন হবে, C1 C2 এর মান যদি R1 প্লাস R2 এর সমান হয়। এটা কখন হবে, C1 C2 এর মান যদি R1 প্লাস R2 থেকেও কি হয়, ছোট হয়। এটা কখন হবে, C1 C2 এর মান যদি R1 আর R2 এর পার্থক্যের সমান হয়। আর এটা কখন, C1 C2 এর মান যদি R1 আর R2 এর পার্থক্যের থেকে ছোট হয়, তবে এটা হবে। এটা কি বিচ্ছিন্ন, এটা কি বিচ্ছিন্ন, এটা কি বহিস্থভাবে স্পর্শ, বহিস্থভাবে, সংক্ষেপে লিখি বহিঃস্পর্শ, বহিঃস্পর্শ, বহিঃস্পর্শ। এরা কি ছেদ, এরা কি অন্তঃস্পর্শ, অন্তঃস্পর্শ। এটা কি বৃত্তের ভেতর বৃত্ত, বৃত্তের ভেতর বৃত্ত। ঠিক, এখন আমরা প্রথমে ওই গত ক্লাসের এই তথ্যগুলো থেকে আগে নিশ্চিত হব যে দুইটা বৃত্ত কিভাবে অবস্থান করছে, নিশ্চিত হলাম। এখন যদি দেখি বৃত্তদ্বয় বিচ্ছিন্ন অবস্থায় আছে, তাহলে সাধারণ স্পর্শক হবে চারটি। দেখো এটা একটা সাধারণ স্পর্শক, খেয়াল করো, এটা একটা সাধারণ স্পর্শক। তারপরে এটা কি একটা সাধারণ স্পর্শক। এরপরে আরো দুইটা সাধারণ স্পর্শক আছে, দেখো। এরপরে এই যে এটা একটা সাধারণ স্পর্শক, দেখো এরও স্পর্শক ওরও স্পর্শক। তারপরে এই যে এটা কি আরেকটা, এটা কি হবে আরেকটা সাধারণ স্পর্শক, এটা হবে আরেকটা সাধারণ স্পর্শক। তাহলে সাধারণ স্পর্শক কয়টি হবে, সাধারণ স্পর্শক, সাধারণ স্পর্শক চারটি। তাহলে এই ক্ষেত্রে সাধারণ স্পর্শক কয়টি হবে, চারটি। এই ক্ষেত্রে আসলে সাধারণ স্পর্শক হবে তিনটি, সাধারণ স্পর্শক তিনটি। কি কি, এই যে দেখো এটা একটা সাধারণ স্পর্শক, এটা একটা সাধারণ স্পর্শক, আর এই যে এটা কি আরেকটা সাধারণ স্পর্শক। সাধারণ স্পর্শক হলো তিনটি। এই ক্ষেত্রে সাধারণ স্পর্শক হবে দুইটি, এটা একটা এটা একটা। তাহলে সাধারণ স্পর্শক কয়টি, সাধারণ স্পর্শক দুইটি। এই ক্ষেত্রে দেখো সাধারণ স্পর্শক হবে, সাধারণ স্পর্শক হবে একটি, সাধারণ স্পর্শক, সাধারণ স্পর্শক একটি। এই ক্ষেত্রে সাধারণ স্পর্শক নাই, সাধারণ স্পর্শক নাই। ঠিক, তাহলে আমি আবারও বলি, আমরা আগে বৃত্তদ্বয়ের পারস্পরিক অবস্থান নিশ্চিত হব গত ক্লাসের কনসেপ্ট অনুযায়ী, যে বৃত্তদ্বয় বিচ্ছিন্ন, বহিঃস্পর্শ, ছেদ, অন্তঃস্পর্শ নাকি বৃত্তের ভেতর বৃত্ত। এরপরে আমরা দেখব যদি বিচ্ছিন্ন হয় তাহলে সাধারণ স্পর্শক হবে চারটি, যদি বহিঃস্পর্শ করে সাধারণ স্পর্শক হবে তিনটি, যদি সাধারণ স্পর্শ ছেদ করে সাধারণ স্পর্শক দুইটি, যদি অন্তঃস্পর্শ হয় সাধারণ স্পর্শক একটি, বৃত্তের ভেতর বৃত্ত হলে সাধারণ স্পর্শক নাই। তাহলে চলো দুইটা প্রশ্নের অ্যান্সার করে ফেলি। কি বলছে, দুটি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে, কি দেখলাম, বহিস্থভাবে স্পর্শ করলে সাধারণ স্পর্শক কয়টি, সাধারণ স্পর্শক কয়টি, তিনটি। দেখো বহিস্থভাবে স্পর্শ মানে কি, বহিস্থভাবে এই যে একটা, এই যে বহিস্থভাবে স্পর্শ, তাহলে সাধারণ স্পর্শক কয়টি আঁকানো সম্ভব, এই যে একটা সাধারণ স্পর্শক, এই যে একটা সাধারণ স্পর্শক, এই যে একটা সাধারণ স্পর্শক। তাহলে সাধারণ স্পর্শক কয়টি হবে, তিনটি। খেয়াল করো লাস্ট প্রশ্ন কি বলছে, এই বৃত্ত এবং এই বৃত্তের সাধারণ স্পর্শকের সংখ্যা বের করো। তাহলে তোমরা একটু বলো তো, এর কেন্দ্র কত, এর কেন্দ্র 0 0, এর C1 এটা, এর ব্যাসার্ধ R1 এর মান কত 1,
এই ক্ষেত্রে আসো কেন্দ্র সি টুর মান কত, -3, -4। আর এর ক্ষেত্রে ব্যাসার্ধ R2 এর মান কত হবে, √g² + f²। তাহলে 9 + 16 - 16, তাহলে কত হবে 3। তাহলে R2 এর মান 3। তাহলে আমরা কি করব, C1 C2 আগে বের করি। C1 C2 এর মান কত বলো, C1 C2 এর মান হচ্ছে √ এর কেন্দ্র, তাহলে 0 + 3 হোল স্কয়ার প্লাস 0 + 4 হোল স্কয়ার ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে 5। আর ব্যাসার্ধ দেখো, আমি যদি এই যে R1 + R2 করি, আমি কি দেখতে পাবো, R1 + R2 করলে 3 আর 1 যোগ করলে কত হচ্ছে 4। তাহলে খেয়াল করো তো C1 C2 এর মানটাই কি R1 + R2 থেকে ছোট হচ্ছে না? যদি এরকম হয় তাহলে আমরা কি দেখলাম, বৃত্তদ্বয় পরস্পরকে ছেদ করবে। খেয়াল করো, বৃত্তদ্বয় পরস্পরকে ছেদ করবে। এই যে দেখো, চিত্রটা দেখলেই বুঝতে পারবা। এই যে C1 C2 এর মান যদি R1 + R2 থেকে ছোট হয় তাহলে বৃত্তদ্বয় ছেদ করবে। আর ছেদ করলে সাধারণ স্পর্শক কয়টি, সাধারণ স্পর্শক হবে 2টি। তাহলে অতএব সাধারণ স্পর্শক 2টি। এই যে একটা সাধারণ স্পর্শক, এই যে আরেকটা, এই যে আরেকটা সাধারণ স্পর্শক। ঠিক, আশা করছি সবাই আজকের ক্লাসের এই পর্যন্ত বুঝতে পেরেছো। ইনশাল্লাহ আগামী ক্লাসের মধ্য দিয়ে আমরা বৃত্ত প্রাথমিকভাবে একাডেমিক লেকচারগুলো কমপ্লিট করব। এরপরে ইঞ্জিনিয়ারিং এর জন্য আরো অ্যাডভান্স কিছু প্রবলেম সলভ করব, সৃজনশীলের ক্লাস দেব, এমসিকিউ ক্লাস দেব। ইনশাল্লাহ বৃত্ত অধ্যায় আমাদের এই প্লেলিস্টের মাধ্যমে তোমাদের কমপ্লিট হবে। ঠিক, তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।